আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকে এখানে যে অডিও ভিজুয়াল লেকচার হবে সেখানে পার্টিসিপেট করছি। তো মূলত এই যে অডিও ভিজুয়াল লেকচারগুলো এগুলো হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের আওতাভুক্ত একটা বিষয় এবং ইট ইজ ইনিশিয়েটেড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, গান্ধীনগর, গুজরাট, and funded by গভর্নমেন্ট অফ গুজরাট। আজকে এখানে যে মূল বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো কালচার, মিনিং, নেচার অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন। তো একদম এই বক্তব্যের শুরুতেই সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি আজকের এই অডিও ভিজুয়াল লেকচারে স্বাগত জানাই। মূলত এই সংস্কৃতি, তার অর্থ, প্রকৃতি এবং সামাজিক ভিত্তির উপরে গোটা আলোচনাটা আজকে হবে। তো প্রথমত আমাদের জেনে নেওয়া দরকার যে সংস্কৃতি কী, এর অর্থ কী, সংস্কৃতির প্রকৃতি কী এবং সংস্কৃতির সঙ্গে সামাজিক অর্থাৎ সোশ্যাল যে ফাউন্ডেশন তার কোনো সম্পর্ক আছে কি না। তো প্রথমে আমরা দেখব যে সংস্কৃতি বলতে আমরা সাধারণত কি বুঝি। তো সংস্কৃতির যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে তা হলো বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, ঐতিহ্য, ভাষা, শিল্পকলা এবং সামাজিক আচরণ, যা একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সমাজকে চিহ্নিত করে। অর্থাৎ আমরা যদি খুব ভালো করে এই বিষয়গুলোকে পর্যালোচনা করি তাহলে দেখব যে কোনো সমাজ ব্যবস্থার মধ্যে এই যে বিষয়গুলো যেগুলো আমি এইমাত্র বললাম, যে বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, ঐতিহ্য, ভাষা, শিল্পকলা, এগুলো সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে ব্যাপকভাবে বিরাজমান। অর্থাৎ সমাজ ব্যবস্থার মধ্যে সংস্কৃতি একটা অন্যতম বিষয়। আমরা যদি এখানে একটা উদাহরণ সহকারে বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়ায় যে কোনো একটা পুকুর বা কোনো একটা নদীতে যে মাছ থাকে, সেখানে একটা জলাশয় থাকে এবং গোটা একটা নদীর মধ্যে যদি আমরা মাছদেরকে বলি যে মানুষের সঙ্গে তুলনা করি বা নদীটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা সংস্কৃতি। অর্থাৎ এই সংস্কৃতির মাছেরা যেমন জলের মধ্যে বেঁচে থাকে, জলবিহীন মাছ বাঁচতে পারে না, তেমনি একই রকমভাবে মানুষেরা সমাজের মধ্যে যে সংস্কৃতি সেগুলোর মধ্যেই বেঁচে থাকে। এমন কোনো সমাজ ব্যবস্থা নেই পৃথিবীতে যার কোনো সংস্কৃতি নেই। অর্থাৎ সংস্কৃতি সমাজ ব্যবস্থার একটা অন্যতম পার্ট, যার ফলে সংস্কৃতি হলো সমাজের কেন্দ্র এবং সংস্কৃতি ছাড়া কোনো সমাজের অস্তিত্বও থাকতে পারে না। যদি কোনো সমাজ ব্যবস্থা গড়ে ওঠে পৃথিবীতে, নিশ্চয়ই তার নির্দিষ্ট কোনো একটা সংস্কৃতি আছে। আমরা যদি একেবারে সিভিলাইজেশনের শুরুতে অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন দেখি, তাহলেও এক ধরনের সংস্কৃতি কিন্তু ছিল। মানুষ সেখানে বিভিন্ন রকমের শিকার, বিভিন্ন রকমের যে প্রাথমিক যে সমস্ত পেশাগুলো রয়েছে অর্থাৎ কৃষিকাজ, তারপরে গৃহপালিত পশু পালন, এগুলোর মাধ্যমে মানুষ তাদের জীবন ধারণ করত এবং তৎকালীন সমাজ ব্যবস্থায় কিন্তু সেগুলোই মানুষের সংস্কৃতির অন্যতম বিষয় ছিল। অর্থাৎ কৃষি সংক্রান্ত যা কিছু জ্ঞান, বিদ্যা মানুষের, সেখান থেকে পশুপালন এবং একদম তার আগে থেকে যদি দেখি আমরা তাহলে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে মানুষকে লড়াই করে বাঁচতে হতো। সেখানে মানুষের মূল যে সংস্কৃতি ছিল সেটা হচ্ছে শিকার করা এবং এই যে বিভিন্ন রকমের পরিস্থিতির সঙ্গে লড়াই করে বাঁচা একত্রিত হয়ে, সেগুলোই কিন্তু মানুষের সংস্কৃতির অন্যতম বিষয় ছিল। তো ক্রমাগতভাবে মানুষের বিবর্তনের ফলে মানুষ বিভিন্ন রকমের উন্নতি ঘটিয়েছে। যেমন কৃষি সেই শিকার এবং সেই যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখান থেকে কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা, সেখান থেকে ধীরে ধীরে মানুষ তার অগ্রগতি হয়েছে এবং পরবর্তীকালে বিজ্ঞান প্রযুক্তি মানুষকে আরও অগ্রগতির দিকে নিয়ে এসেছে। তো এই যে গোটা বিষয়গুলো, সেগুলো সমস্তটাই হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত এবং মানুষ শুধুমাত্র তাদের যে বেঁচে থাকার লড়াই, মানুষ শুধুমাত্র তাদের যে অর্থনৈতিকগতভাবে মানুষকে লড়াই করা এবং শুধু সেটাই নয়, মানুষ কিন্তু একটা সুন্দর সমাজ ব্যবস্থাও গড়ে তুলতে চেয়েছে, যার ফলে অর্থনৈতিক বিভিন্ন বিষয়গুলো যেমন সংস্কৃতির অন্তর্ভুক্ত,
তেমনি মানুষের যে বিনোদনমূলক বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু সমাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষের জীবনধারার মধ্য দিয়ে যা কিছু আমরা দেখি সব কিছুই কিন্তু এই সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এটি মানুষ এবং পশুর মধ্যে একটা পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। যদি আমরা এই বিষয়টাকে ভালো করে আলোচনা করি তাহলে দেখব যে এক একটা পশু, যদি আমরা বিভিন্ন জন্তু জানোয়ার তাদের জীবনযাত্রা দেখি তাহলে দেখব হয়তো 1000 বছর 2000 বছর ধরে তারা যেরকমভাবে শিকার করত, তারা যেরকমভাবে জীবনযাপন করত, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু তারা একই রকমভাবে পশু শিকার, একই রকমভাবে তারা শিকার করে এবং একই রকমভাবে তারা তাদের যে বেঁচে থাকার যে ধারা, তাদের বেঁচে থাকার যে উপায় সেটা কিন্তু প্রায় একই রকম। কিন্তু হোয়ারেজ আমরা যদি মানুষকে দেখি তাহলে কিন্তু সেখানে মানুষ পৃথিবীতে শুরু থেকে অন্তত এরকম চেষ্টা করে গেছে যে আরও কী করে ভালো করে বাঁচা যায়, আরও কী করে সুন্দর একটা জীবনযাত্রার মধ্যে এটাকে আরও কত করে সহজ করা যায়। সেখান থেকেই কিন্তু মানুষ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে নিযুক্ত করেছে এবং প্রতিনিয়ত মানুষের এই ভাবনার মধ্যে উন্নততর জীবন গড়ে তোলার প্রচেষ্টা কিন্তু সবসময় বিদ্যমান ছিল। যার ফলে এই যে উন্নততর জীবন গড়ে তোলার যে প্রচেষ্টা, এটাও কিন্তু সংস্কৃতির একটা অন্যতম বিষয়, যেটা অন্যান্য পশুদের মধ্যে কিন্তু সেরকমভাবে নেই। অর্থাৎ এটি, এবং আমরা যদি আরও ভালো করে দেখি, আমরা যদি আজ থেকে 1000 বছর 2000 বছর বা 3000 বছর কোনো সমাজ ব্যবস্থাকে বিশ্লেষণ করি, তাহলে যদি বর্তমান সময়ের সঙ্গে তার তুলনা করি তাহলে দেখব সেখানকারও অনেক বিষয় ছিল যেটা বর্তমান সমাজে অনেক বিষয়ের মধ্যে কিন্তু সেটা দেখা যায়। অর্থাৎ আমরা যদি 1000 বছর আগের কোনো বিষয়ের কথা চিন্তা করি তা বর্তমান সময়েও কিন্তু সেটা এক্সিস্ট করে, হয়তো তার পরিবর্তন হয়েছে, তার পরিবর্তিত রূপ আমরা পেয়েছি, কিন্তু সেই বিষয়গুলো এখনও কিন্তু আমরা দেখতে পাই। যেমন কৃষি নির্ভর সমাজ ব্যবস্থায় যে হাল চাষ, সেটার হয়তো তার ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তার যে বিভিন্ন রকমের আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু তার ধরনটা কিন্তু এখনও একই রকম আছে। অর্থাৎ এই যে হাল চাষ করার যে পদ্ধতি, বা কোনো একটা আদিবাসী সমাজে যদি আমরা যাই, সেখানে আদিম মানুষের যে শিকার করার যে বিভিন্ন রকমের পন্থা ছিল তার অনেক রিফ্লেকশন কিন্তু বর্তমান সমাজেও দেখা যায়। এই উদাহরণ থেকে আমরা একটা কথা বলতে পারি, যেই নলেজ বর্তমানে আছে সেই নলেজটা ট্রান্সমিটেড হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনের কাছে। সুতরাং আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অতীত যেটা আমাদের ছিল সেখানে তার অনেক কিছু আমরা বর্তমানে দেখতে পাই, এবং বর্তমানে আমরা যা কিছু দেখছি তার অনেক কিছু আমরা ভবিষ্যতেও দেখতে পাবো। এখন কথা হলো যে এতক্ষণ ধরে আমি একটা সংস্কৃতি, কালচার কি, কালচার কীরকম বিষয় সেটা নিয়ে একটা ধারণা বা একটা তার অর্থ কেমন হতে পারে সেরকম একটা আলোচনা আমি ইতিমধ্যেই করেছি। এখন আমার মনে হয় যে কালচার সম্পর্কে বিভিন্ন রকমের সমাজবিজ্ঞানীরা, সোশিওলজিস্ট বা বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্টরা তারা কিভাবে কালচার ডিফাইন করেছেন সেটা আমাদেরকে একটু জানা দরকার। তো এখন আমি কয়েকটা বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট তারা কালচারকে কিভাবে ডিফাইন করেছেন সেটা আমি এখানে আলোচনা করছি। অর্থাৎ ডেফিনেশন অফ কালচারে আমরা উল্লেখযোগ্যভাবে যার নাম করতে হয় সেটা হচ্ছে এডওয়ার্ড ভি টেলর। এডওয়ার্ড ভি টেলর বলেছেন যে কালচার অ্যাজ দ্যাট কমপ্লেক্স হোল which includes knowledge, belief, art, morals, laws, customs and any other capabilities and habits acquired by a man as a member of society. এটাকে যদি আমরা খুব ভালো করে ব্যাখ্যা করি তাহলে দেখব যে অনেকগুলো বিষয় যেগুলোর মধ্যে দিয়ে মানুষ তাদের প্রতিনিয়ত জীবনধারাটা চলতে থাকে সেরকম বিষয়গুলোকে তিনি কালচারের মধ্যে অন্তর্ভুক্ত কথা বলেছেন। অর্থাৎ এই যে বিশ্বাস, জ্ঞান, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি যেগুলো একটা সমাজ ব্যবস্থার একটা অন্যতম কম্পোনেন্ট বা উপাদান হিসেবে আমরা দেখি, যেগুলোর মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে, এবং অভ্যাস, মানুষের যে ক্ষমতা, সেগুলো সবটাই তিনি বলেছেন কালচারের পার্ট। আমরা যদি একজন অ্যানথ্রোপোলজিস্ট অর্থাৎ ম্যালিনোস্কির আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে তিনি বলেছেন যে কালচার ইজ দ্য হ্যান্ড ওয়ার্ক অফ ম্যান অ্যান্ড মিডিয়াম থ্রু হুইচ হি অ্যাচিভ হিজ এইমস। অর্থাৎ মানুষের যে হাতের কাজ এবং তার যে মাধ্যম সেটা দিয়ে সে একটা তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। অর্থাৎ সংস্কৃতি বলতে তিনি বলতে চেয়েছেন সংস্কৃতি হলো মানুষের হাতের কাজ এবং মাধ্যম যার সাহায্যে সে তার লক্ষ্য অর্জন করে। তাহলে আমরা বর্তমান যে আধুনিক সমাজ ব্যবস্থা, সেই আধুনিক সমাজ ব্যবস্থাতে এই উদাহরণটাকে অতটা হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি আদিবাসী সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাই বা কোনো
যেগুলো হচ্ছে একেবারে প্রিমিটিভ সমাজ ব্যবস্থার ছাপ যে সমস্ত সোসাইটিগুলোর মধ্যে দিয়ে আছে, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে কিন্তু মানুষের যে শিল্পকলা, প্রতিদিন মানুষ যে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, যেখানে মেকানিক্যাল ওয়েতে মানুষ জীবনকে দেখে না, সেখানে কিন্তু এই সংস্কৃতিটাকে খুব ভালো বোঝা যায়। তো এতক্ষণ আমরা কালচার সম্পর্কে একটা মোটামুটি অর্থ কালচারের বিভিন্ন রকমের, যেমন তিনজন সমাজবিজ্ঞানীর যে ডেফিনেশন সেটা আমি আলোচনা করেছি, যেমন হচ্ছে মেলিনস্কি, টেইলর এবং নর্থ। এবং এখন যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সংস্কৃতির অর্থ। তাহলে সংস্কৃতির অর্থ কি দাঁড়ায়? মিনিং অফ কালচার। অর্থাৎ সংস্কৃতির অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সংস্কৃতি হলো মানুষের একটি অপেক্ষাকৃত বড় গোষ্ঠীর দ্বারা ভাগ করা জ্ঞানের ব্যবস্থা। এটাকেও আমরা সংস্কৃতির অর্থ হিসেবে দাঁড় করাতে পারি, অর্থাৎ ম্যানেজমেন্ট অফ নলেজ। এখন কথা হলো যে এই যে ম্যানেজমেন্ট অফ নলেজ, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে আমি অলরেডি আলোচনার মধ্যে এনেছি যে একটা অ্যানিমেলের সঙ্গে হিউম্যান বিংয়ের বেসিক তফাৎটা কোথায়। একটা অ্যানিমেল পৃথিবীতে আসার পরে, অর্থাৎ জন্মাবার পরে কিছু সময়ের মধ্যেই সে কিন্তু একেবারে স্বাবলম্বী হয়ে নিজের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারে। সেখানে মানুষের কিন্তু একটু সময় লাগে। এখন কথা হচ্ছে যে এই যে চাহিদা পূরণ করতে সে শিখে গেল, সেখানে কিন্তু তার যে লার্নিংটা সেটা কিন্তু অল্প সময়ের মধ্য দিয়ে হয়ে গেল, এবং সে ওই লার্নিংটাকে আর কখনোই কিন্তু বাড়াতে পারে না। অর্থাৎ যতদিন সে বেঁচে থাকে পৃথিবীতে, ততদিন ওইটুকু লার্নিংয়ের উপরেই তার জীবন নির্বাহ করে। সেখান থেকে একটা সুন্দর জীবনযাপন করার যে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা, সেগুলো সে আর জানে না। কিন্তু আমরা যদি মানুষকে দেখি, একটা মানুষকে যদি আমরা পর্যালোচনা করি বিভিন্ন পশুর পাশাপাশি, তাহলে দেখব যে মানুষ একটা সময়ে পশুর মতোই জীবনযাপন করত, পশুর মতোই তাকে লড়াই করতে হতো জীবনে বেঁচে থাকার জন্য, তার জীবিকা নির্বাহ করার জন্য, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তাকে লড়াই করতে হতো। কিন্তু সেখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে মানুষ আগুনের আবিষ্কার করতে পেরেছে। আগুনের আবিষ্কারের ফলে মানুষের বেঁচে থাকা অনেক সহজতর হয়েছে। সেখান থেকে মানুষ বিভিন্ন যে সমস্ত হাতিয়ারগুলো দিয়ে শিকার করত, সেগুলোকে আরও সুন্দর করতে পেরেছে। এবং পরবর্তীকালে আমরা দেখলাম ইনভেনশন অফ হুইল, অর্থাৎ চাকার আবিষ্কার। সেই চাকার আবিষ্কারও কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থাকে ভীষণভাবে ত্বরান্বিত করেছে, যেটার ফলে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে জয় করেছে। সেখানকার যে অনুকূল পরিবেশ সেটাকে নিজের প্রতিকূলে নিয়ে এসেছে। এই যে মানুষের যে বিভিন্ন বেঁচে থাকার প্রক্রিয়া, এবং বেঁচে থাকতে গিয়ে মানুষকে যা যা উপায় অবলম্বন করতে হয়, যেটা কিন্তু অন্যান্য পশুরা কিন্তু সেভাবে পারে না। যার ফলে মানুষের এই যে অগ্রগতি, এবং অগ্রগতি করতে গিয়ে যা যা প্রচেষ্টা, সবকটাই কিন্তু আমরা কালচার হিসেবে ধরতে পারি। কালচার একটা বৃহত্তর বিষয়। মানুষের বেঁচে থাকার সামগ্রিক যা কিছু অন্তর্ভুক্ত সবটাই কালচারের মধ্যে আমরা। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান মানুষ তার প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অর্জন করে, যে কিভাবে একটা প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হবে, সেখানে সমস্যা সমাধান করতে হবে, এবং সেই সমস্যা সমাধান করতে গিয়ে যে সমস্ত কৌশলগুলো সে আয়ত্ত করে, সেই কৌশলগুলোকে সে প্রিজার্ভ করে এবং পরবর্তী জেনারেশনের কাছে সে সঞ্চারিত করে। যার ফলে এই জ্ঞান কিন্তু পুঁথিবদ্ধ হয়ে জেনারেশন আফটার জেনারেশন এরকমভাবে মানুষ তার বিভিন্ন রকমের সুবিধা নিতে থাকে। এবং আমরা যদি আরও ভালো করে দেখি, সেখানে আমরা বলছি যে কালচার ইজ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ইজ কালচার। তো অলরেডি আই হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল অফ ইনভেনশন অফ হুইল অ্যান্ড ইনভেনশন অফ ফায়ার। এই দুটো ইনভেনশন মানে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে ভীষণভাবে বদলে দিয়েছে। এবং এই ইনভেনশন করতে গিয়ে মানুষ কিন্তু ইনভেনশন করার যে স্বাদ, সেটাও মানুষ পেয়েছে, এবং পরবর্তীকালে একের পর এক ইনভেনশন মানুষ করে চলেছে, একের পর এক উদ্ভাবন মানুষ করে চলেছে, যে জীবনযাত্রাকে আরও কী করে সুন্দর এবং সহজতর করা যায়। এবং সেটা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের যে বিষয় আসে সেটা হচ্ছে কমিউনিকেশন। যেটা আমি বলেছি যে চাকার আবিষ্কারের ফলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানুষের যাওয়াটা অনেক সহজ হয়েছে, কোনো একটা অঞ্চলকে এক্সপ্লোর করা অনেক সহজ হয়েছে, বিভিন্ন জনজাতিদের মধ্যে সচেতনতা বাড়ানোটা অনেকটা সহজ হয়েছে। কিন্তু আমি সেই সময়কার একদম ইনভেনশন অফ হুইল থেকে যদি বর্তমান সময়ের মধ্যে একটা যোগসূত্র করার চেষ্টা করি, তাহলে আমি দেখব যে এটা কিন্তু ভীষণভাবে সম্পর্কিত। একটা সময় মানুষ ফিজিক্যালি মুভ করেছে এবং সেখানে মেকানিক্যালি বিভিন্ন ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ির সাহায্যে স্থানান্তরিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেটা মানুষ কিন্তু একটা মেশিনের সাহায্যে বা মেকানিক্যাল ওয়েতে কিন্তু খুব সহজেই যোগাযোগ ব্যবস্থাকে আরও সুন্দর করেছে। অর্থাৎ মানুষ জল, স্থল এবং বায়ু
তিনটি পথেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা বাড়িয়েছে। তাহলে আমরা যদি আরও বেশি তার এক্সটেনশন দেখি তাহলে দেখব বর্তমান সময়ে দাঁড়িয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হয়েছে। পৃথিবীর কোনো একটা জায়গার কোনো ইনফরমেশন বা তথ্য পৃথিবীর আরেকটা জায়গায় খুব সহজেই অ্যাক্সেস করা যাচ্ছে, যার ফলে মানুষের জীবনযাত্রা আরও ব্যাপকতর বদল আনতে পেরেছে এবং এটাও কিন্তু এই সংস্কৃতিরই একটা মূল্যবান বিষয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সংস্কৃতি কালচার হলো একটা প্রতীকী যোগাযোগ। কালচার ইজ সিম্বলিক কমিউনিকেশন। সিম্বলিক কমিউনিকেশন বলতে যদি আমরা দেখি আদিম সমাজ ব্যবস্থা বা পরবর্তীকালে আদিবাসী সমাজ ব্যবস্থায় যদি এখনও আমরা যাই তাহলে দেখব সেখানে তাদের কিছু নির্দিষ্ট ভাষা, তাদের কিছু নির্দিষ্ট বিষয় বস্তু, বিভিন্ন কিছু যার সঙ্গে একটা মিনিং অর্থ বা দাঁড়িয়ে থাকে, যেটাকে আমরা বলতে পারি আমাদের অ্যানথ্রোপোলজির ভাষায় দ্য কনসেপ্ট অফ টোটেম। কনসেপ্ট অফ টোটেম মানে হলো যে কোনো একটা মানুষ কোনো একটা বিষয়কে একটা চিহ্নিত করে তার সঙ্গে একটা অর্থ দিয়ে সেটা খুব মিনিংফুল করে তুলতো। অর্থাৎ কোনো একটা, যদি আমি একটা বড় বৃক্ষকে দেখি, সেই বৃক্ষ সেটা একটা ঈশ্বরের বা ভগবানের প্রতিরূপ, সেটাকে মানুষ পুজো করা, এবং সেখান থেকে কিন্তু এই যে একটা গাছ একটা সিম্বল হয়ে উঠলো এবং সেখানে মানুষের যোগাযোগ শুরু হলো এবং সেটা পরবর্তীকালে মানুষের মধ্যে একটা চেতনা আনতে সাহায্য করলো, যার ফলে কিন্তু কালচার এবং যোগাযোগ এবং সিম্বল এই তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কালচারের বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা প্রতীকী হিসাবে দেখি। এখানে যদি এক্সাম্পল হিসাবে আমরা আমাদের যে ভারতীয় পতাকা রয়েছে, সেই পতাকাটা দেখলেই আমাদের কিন্তু একটা শ্রদ্ধা আমরা জানাই এবং তার নির্দিষ্ট যে কিছু কোড আমরা তৈরি করেছি সেখানে সেগুলো আমরা মানি, কারণ এই পতাকা আমরা স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে সেখানে আমাদের দেশের সার্বভৌমত্ব ছিল না, একটা নির্দিষ্ট পতাকা ছিল না। তাহলে এই পতাকাটা আমার টোটাল দেশটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের এই পতাকার মাধ্যমে আমাদের গোটা ভারতবর্ষের মানুষের একটা কমিউনিকেশান অন্যান্য দেশের সঙ্গে, বিদেশের সঙ্গে হয়। তাহলে কালচারের মধ্যে এই সিম্বলিক কমিউনিকেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা দেখি যে এই যে প্রতীকগুলো যার অর্থ শেখা হয় এবং ইচ্ছাকৃতভাবে একটি সমাজে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা স্থায়ী হয়। অর্থাৎ এই যে আমাদের যে ফ্ল্যাগের কথা আমি বললাম বা ন্যাশনাল অ্যানথেমের কথা আমরা যদি বলি, সেটা কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের মধ্যেও সেটা খুব সূক্ষ্মভাবে ট্রান্সমিটেড হচ্ছে। তারাও এই বিভিন্ন বিষয়ের সঙ্গে একাত্ম হয়ে উঠছে এবং আমাদের যারা অতীতের যে জেনারেশন ছিল, অর্থাৎ যারা অলরেডি পৃথিবীতে এখন আর নেই, তারা কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে আমাদের মধ্যে যাতে সঞ্চারিত হতে পারে তার ব্যবস্থা করে গেছে। এই যে কোড অফ কন্ডাক্ট বলি বা আমরা সমাজের যে বিভিন্ন রকমের সিম্বল, একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে তার ট্রান্সমিশন এবং এই সিম্বলিক্যালি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি তাহলে সংস্কৃতির অর্থ দেখি, তাহলে আলটিমেট একটা সংস্কৃতি একটা সমাজের অনেক বৃহত্তর একটা ব্যবস্থা এবং বৃহত্তর ব্যবস্থার মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো অলরেডি আমি আলোচনা করেছি, সেগুলো সবটাই কিন্তু এই কালচারের মধ্যে আসে। এতক্ষণ কালচার সম্পর্কে, কালচারের ধারণা, কালচারের বিভিন্ন রকমের তার যে অর্থ, তার ডেফিনেশন, এগুলো আমরা আলোচনা করেছি এবং সেখান থেকে একটা অর্থ খোঁজার চেষ্টা করেছি। অর্থাৎ কালচারকে আমরা কিভাবে ডিফাইন করব, কালচারের ধারণা কেমন হবে, কালচারের অর্থ কী, সেগুলোর পরে এখন আমাদের আরেকটু কালচার সম্পর্কে বিশ্লেষণ দরকার। তো সেই কালচার সম্পর্কে আমাদের বৃহৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের কিন্তু কালচারের যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করা দরকার। তাহলে প্রথমেই যে বৈশিষ্ট্যটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে কালচার ইজ সোশ্যাল। আমি আমার আলোচনার মধ্যে ইতিমধ্যেই আমি বলেছি যে এমন কোনো সমাজ ব্যবস্থা নেই যে সমাজ ব্যবস্থার মধ্যে কোনো সংস্কৃতি নেই। সেটা কোনো একটা সংস্কৃতি কোনো একটা সমাজ ব্যবস্থার মধ্যে সেটা ওয়েল অ্যাকসেপ্টেড হতে পারে, বা কোনো একটা সংস্কৃতি কোনো একটা সমাজ ব্যবস্থার মধ্যে সেটা রিজেক্টেড হতে পারে, বাট সংস্কৃতি সব সমাজের মধ্যেই রয়েছে। তাহলে সংস্কৃতি বিষয়টা হচ্ছে সামাজিক, এটা আমরা বলতে পারি এই আলোচনা থেকে। অর্থাৎ এমন কোনো সংস্কৃতি নেই যেটা সমাজের বাইরে। সমাজ তার নিজের প্রয়োজনেই বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে এবং সেগুলো সমাজের অন্তর্ভুক্ত বিষয় হয়ে দাঁড়ায়। এই সংস্কৃতির মধ্য দিয়েই একটা সমাজ চলমান একটা ভূমিকা তৈরি করে এবং সে অগ্রগতির দিকে এগিয়ে যায়। সমাজকে সুস্থভাবে পরিচালনা করতে গেলে তার একটা সুস্থ সংস্কৃতি দরকার এবং সেই সুস্থ সংস্কৃতি প্রত্যেকটা সমাজই চেষ্টা করে তার নিজের জন্য করার।
তাহলে আমরা এই আলোচনা থেকে অন্তত এটুকু বলতে পারি যে কালচার ইজ সোশ্যাল। দ্বিতীয়ত হলো কালচার ইজ লার্নড বিহেভিয়ার। সংস্কৃতি একটা শেখা আচরণ। আমরা বর্তমান সময়ে শিক্ষার গুরুত্ব প্রত্যেকেই জানি এবং প্রত্যেক পিতামাতা তাদের সন্তানের শিক্ষার জন্য সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং সেখানে শুধু কোনো গার্জিয়ান নয় বা পিতামাতা নয়, সরকার এবং আমরা যদি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেখি, তারাও শিক্ষার জন্য কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী গ্রহণ করেছে, অর্থাৎ এডুকেশন ফর অল। এখন কথা হচ্ছে যে এই যে এডুকেশন বা শিক্ষা, এটা যে সবসময় ফর্মাল সেটিংয়ের মধ্যেই হতে হবে এরকম কিন্তু বিষয় নয়। ভারতবর্ষের শিক্ষার ইতিহাস অনেক পুরনো এবং অতীতকাল থেকেই ভারতবর্ষের শিক্ষার সঙ্গে তার একটা সংযোগ কিন্তু রয়েছে। আমরা যদি একদম বৈদিক কাল থেকে শুরু করে বর্তমান সময় অবধি দেখি, শিক্ষা কিন্তু সবসময়ই ছিল। এখন কথা হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে শিক্ষার সম্পর্কটা কোথায়, বা সংস্কৃতি শিক্ষাকে কীভাবে দেখে বা শিক্ষা সংস্কৃতিকে কীভাবে দেখে। সংস্কৃতির সঙ্গে মূল বিষয়টা হলো যে আমাদের যদি সুস্থ এবং একটা মনোগ্রাহী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়, তাহলে আমাদের যারা সমাজের যারা মানুষ, তাদের বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন ম্যানার্স, সেগুলো তাদের শিখতে হয়। কারণ মানুষের মধ্যে অনেক আদিম প্রবৃত্তি রয়েছে যেগুলো একটা সুস্থ সমাজের জন্য কখনোই ঠিক নয়। তাহলে আমরা পশুই থেকে যেতাম, কিন্তু আমরা কিন্তু নিজেদের অনেক উত্তরণ ঘটিয়েছি অনেক সুন্দর বিহেভিয়ার মডিফিকেশনের মধ্য দিয়ে। তাহলে এই যে বিহেভিয়ার মডিফিকেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংস্কৃতির মধ্যে। কালচার ইজ লার্নড বিহেভিয়ার। তাহলে সংস্কৃতি, আমরা যদি সংস্কৃতির নর্মেটিভ ভিউ দেখি, তাহলে আমরা দেখব এটা সবসময় কিন্তু শিক্ষার মাধ্যমে একটা সুস্থ সংস্কৃতি যাতে প্রত্যেক মানুষের মধ্যে গড়ে তোলা যায়, তার উপরেই বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। যার ফলে বিভিন্ন রকমের যে সমস্ত বিহেভিয়ারগুলো আছে বর্তমানে, যেগুলো সমাজ ঠিক করে দেয় তাদের নাগরিকদের জন্য, সেগুলোর সুস্থ সঞ্চারণ, সেগুলোর সুস্থ ট্রান্সমিশন পরবর্তী জেনারেশনের কাছে আমরা করি শিক্ষার মাধ্যমে। তাহলে এখানে শিক্ষা একটা মাধ্যম হিসেবে কাজ করে এবং এখানে যে কন্টেন্টগুলো থাকে, উপাদানগুলো থাকে, যে সমস্ত বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু সংস্কৃতির বিভিন্ন বিষয়। তাহলে সংস্কৃতির এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো শিক্ষা সঞ্চারিত করে এবং আমাদের যে সমস্ত কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড নাগরিক আমরা তৈরি করতে চাই, সেগুলো তাদের মধ্যে সঞ্চারণ করা হয়। তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি সংস্কৃতি একটা শেখা আচরণ। এবং তৃতীয়ত হলো সংস্কৃতি সঞ্চারিত হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা যদি সংস্কৃতির সঞ্চারণ খুব ভালো করে বুঝতে যাই, আমরা যদি বিভিন্ন রকমের গ্রামীণ সমাজ ব্যবস্থা বা আমাদের যে আদিবাসী সমাজ ব্যবস্থায় সেখানে যদি আমরা যাই, তাহলে দেখব সেখানকার অনেক মানুষ আছে যারা প্রথাগত শিক্ষায় হয়তো শিক্ষিত নয়, কিন্তু তাদের জীবনযাপন করতে গিয়ে যে সমস্ত শিল্পকলা, স্কিল যেগুলো দরকার, সেগুলোতে কিন্তু তারা ভীষণভাবে পারদর্শী। এখন কথা হলো যে তারা এরকম পারদর্শী হলো কি করে, বা এরকম পারদর্শিতা তারা কতদিন ধরে বহন করে চলেছে, এটা আমরা আলোচনার মধ্যে এখানে আনতে পারি। তাহলে আমরা দেখব যে বছরের পর বছর, হয়তো কয়েক হাজার বছর ধরে তাদের মধ্যে এই স্কিলগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে এসেছে এবং ধীরে 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 সেগুলো কিন্তু নতুন জেনারেশন যারা আসছে তাদের মধ্যেও কিন্তু সঞ্চারিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষার ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে কি দেখব? শিক্ষার অন্যতম ডেফিনেশন হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের একটা মানুষ হিসেবে তার জীবিকা নির্বাহের জন্য, একটা মানুষের যে সমস্ত খারাপ আচরণগুলো আছে সেগুলো মডিফিকেশনের জন্য শিক্ষা মানুষকে সবসময় সাহায্য করে, মানুষকে সবসময় সেইভাবেই কিন্তু একটা সোশ্যালাইজ করে। এখন কথা হচ্ছে যে এই যে সোশ্যালাইজেশন প্রসেসটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সেখানে এই কালচারের যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো মানুষের একটা সমাজ বেঁচে থাকতে গেলে দরকার, সেগুলো কিন্তু সঞ্চারিত হয়। তাহলে আমরা এই আলোচনা থেকে বলতে পারি কালচার ইজ ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন। এবং চতুর্থত হলো কালচার ইজ আইডিয়েশনাল। কালচার খারাপ, ভালো বা অনেক রকমের তর্ক বিতর্ক এ নিয়ে থাকতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি যে কোনো একটা সংস্কৃতি কোনো সমাজে হয়তো রিজেক্টেড, বা কোনো একটা সংস্কৃতি কোনো একটা সমাজে হয়তো অ্যাকসেপ্টেড। এখন সেটা ডিপেন্ড করে সমাজের যারা ধারক বাহক বা সমাজের যারা সমাজকে নিয়ে যারা চিন্তাভাবনা করে, তারা সেগুলোকে কেমনভাবে দেখছে বা সেই সমাজের জন্য সেই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তার বাইরেও যদি আমরা যে কোনো সমাজ ব্যবস্থাকে দেখি, তাহলে দেখব সেখানে প্রত্যেক সমাজের জন্যই কিন্তু একটা প্রেসক্রিপশন তৈরি করা হয়। সেটা অনেক দিন ধরেই হয়ে এসেছে। সেটা কোনো ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা কোনো দর্শনের ভিত্তিতে হতে পারে, সেটা কোনো মনীষী সেটা দিয়ে থাকতে পারেন।
তাহলে এখন ঘটনা হচ্ছে যে সেই সমাজ কেমন এবং তার দর্শন কেমন হবে সেটা কিন্তু সেই সমাজই ঠিক করে নেয়। সেখানে একটা আইডিয়াল টাইপ সমাজ আমরা কিন্তু সবসময় কল্পনা করে থাকি। আমরা যদি এই প্রসঙ্গে ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে দেখি তাহলে আমরা বিভিন্ন যে সমস্ত মনীষীরা আছেন তাদের জীবনযাত্রা বা সমাজ সম্পর্কে তাদের চিন্তাভাবনা, সংস্কৃতি সম্পর্কে তাদের চিন্তাভাবনা যদি পর্যালোচনা করি তাহলে দেখব তারা কিন্তু একটা আইডিয়াল সমাজ গড়ার লক্ষ্যে অনেক রকম প্রেসক্রিপশন দিয়েছেন। সেখানে অন্যতম উদাহরণ হিসেবে যদি বলতে হয় আমাদের গান্ধীজির কথা আমরা বলতে পারি। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। সেজন্য এই যে গান্ধীজির যে সমাজ সম্পর্কে যে চিন্তাধারা তার অনেক রকমের বিষয় আমরা দেখতে পাই। তিনি সমাজটাকে কেমনভাবে দেখতেন, তিনিও কিন্তু একটা আইডিয়াল সমাজের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। আমরা যদি স্বামী বিবেকানন্দকে দেখি, আমরা যদি রবীন্দ্রনাথকে দেখি, তাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড বা তাদের যে লেখনী সেটা দেখলে আমরা সেখান থেকে একটা আইডিয়া পেতে পারি। তাহলে এই যে বিভিন্ন একটা আইডিয়া বা একটা মানে আইডিওলজিক্যাল জায়গা থেকে সমাজ এবং সমাজের যারা সদস্য তারা নিজের যে আচার আচরণ, নিজের যে জীবনধারাটাকে সেভাবে তৈরি করবেন, এটাকেই বলা হচ্ছে কালচারিজ। সেই জন্য আমরা বলি কালচার ইজ আইডিয়েশনাল। একটা আদর্শিক সংস্কৃতি একটা আদর্শকে মেনে সবসময় চলে। পঞ্চমত হলো যে সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে সেগুলো একটা মানে গ্র্যাটিফাইং হয়, অর্থাৎ তৃপ্তিদায়ক হয়। আমরা যদি যে কোনো মানুষের, ইভেন তারা যদি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নাও হয়, তাদের যে কোনো মানুষের একটা প্রফেশন থাকে। প্রচুর মানুষ পৃথিবীতে আছেন যারা পুঁথিগত বিদ্যায় হয়তো শিক্ষিত নয়, কিন্তু তারা তাদের জ্ঞান গরিমায় কিন্তু ভীষণভাবেই কিন্তু আমাদের সমাজকে সমৃদ্ধ করে, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। আমরা যদি কোনো একটা গ্রামের চাষির কথা বলি, তিনি জানেন যে কত সুন্দর করে একটা ফসল ফলাতে হয়, কখন সার দিতে হয়, কখন বীজ বুনতে হয়, কখন মাটি তৈরি করতে হয়। তাহলে এটার জন্য কিন্তু তার পুঁথিগত জ্ঞান হয়তো নেই, কিন্তু তিনি সেই জ্ঞান কিন্তু আমাদের সমাজ সংস্কৃতি থেকে পেয়েছেন এবং এটা করতে গিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ হয়। সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আনন্দ দেয় এবং সেটা মানুষের বিনোদনমূলক হতে পারে, সেটা কোনো সৃষ্টিশীল হতে পারে, সেটা বিভিন্ন এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে মানুষ এগুলো করতে থাকে, কারণ সেখানে মানুষকে একটা তৃপ্তি পায়। এবং যে কোনো সৃষ্টি যখন মানুষ করে সংস্কৃতির মধ্য দিয়ে, তখন সেখানে মানুষটির সৃষ্টির একটা আনন্দ উপভোগ করে। সেই জন্য এখানে কালচারকে আমরা বলছি যে কালচার ইজ গ্র্যাটিফাইং, সংস্কৃতি হচ্ছে তৃপ্তিদায়ক। এবং ষষ্ঠ যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সাংস্কৃতিক সমাজ থেকে সমাজ পরিবর্তিত হয়। কালচার ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। আমি ইতিমধ্যেই আমার আলোচনার মধ্যে এই বিষয়টাকে তুলে ধরেছি যে প্রত্যেকটা সমাজেই একটা সংস্কৃতি আছে। এখন সেই সংস্কৃতি সবসময় যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স হবে সেটা নাও হতে পারে। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি মানে বিভিন্ন ডেভেলপ কান্ট্রি বা কোনো পশ্চিমী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের সংস্কৃতির তুলনা করি, তাহলে এই ফারাকটা খুব ভালো করে বুঝতে পারবো। যেমন সেখানে আমেরিকার যে সমাজ ব্যবস্থা, তাদের যে জীবনযাপন, সেটাকে যদি আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার নিরিখে দেখি তাহলে দেখব এই সংস্কৃতি অনেকটাই আলাদা। সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সেখানকার মানুষের চিন্তা চেতনা, সেখানকার জলবায়ু, সেখানকার জীবনধারার যে বিষয়, সেগুলোর উপর ভিত্তি করে একটা সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলেছে। তাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়টা সংস্কৃতির মধ্যে থাকলে ভালো হয়। আর হোয়ারেজ আমরা যদি ভারতীয় সমাজকে দেখি তাহলে ভারতীয় সমাজ ব্যবস্থা বিভিন্ন বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে বিভিন্ন রকমের সংস্কৃতির আগমন এখানে ঘটেছে। বিভিন্ন বাইরের সংস্কৃতি এখানে সংস্কৃতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তারা মনে করেছে যে এটা সংস্কৃতি হিসেবে হয়তো আমাদের মধ্যে থাকতে পারে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে এটা কালচার কখনো তার একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স হতে পারে না এবং আমরা এটা বলতে পারি না যে আমেরিকার সংস্কৃতি খারাপ, আমাদের সংস্কৃতি খুব ভালো, এটাও আমরা বলতে পারি না। অর্থাৎ কালচার এটা ভ্যারি করে, সেটা সোসাইটি টু সোসাইটি, সেটা কান্ট্রি টু কান্ট্রি, সেটা কোনো আঞ্চলিক থেকে অন্য অঞ্চল, এরকমভাবে কিন্তু সেখানকার যে লোকাল পরিস্থিতি, সেখানকার আঞ্চলিক যে পরিস্থিতি, তার উপর ভিত্তি করে সেখানে একটা সংস্কৃতি তৈরি হয়। এবং সপ্তমত হলো কালচার ইজ কন্টিনিউয়াস অ্যান্ড কিউমুলেটিভ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে ইতিমধ্যেই বিষয়টা কিন্তু বোঝা গেছে বা এর সম্পর্কে একটা ধারণা আমরা করতে পেরেছি যে সংস্কৃতি এরকম বিষয় নয় যে হঠাৎ করেই কাল থেকে দেখব যে আমাদের টোটাল সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সাংস্কৃতিক যে বিভিন্ন রকমের বিষয়গুলো হঠাৎ করেই সব পরিবর্তন হয়ে গিয়ে একটা নতুন সংস্কৃতির মধ্যে আমরা বাঁচতে শুরু করলাম। আমরা কিন্তু
বেঁচে থাকতে পারবো না। কারণ অলরেডি আমি একটা এক্সাম্পল দিয়েছি যে জল না থাকলে যেমন মানুষরা বেঁচে থাকতে পারবে না, তেমনি সংস্কৃতি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। সুতরাং এই সংস্কৃতির একটা যে পরিবর্তন, সেটা যে হয় না সেরকম নয়, কিন্তু সেই পরিবর্তনটা অনেক ধীর গতিতে হয় এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে হয় এবং সেটা হচ্ছে কিউমুলেটিভ। অর্থাৎ আমরা খুব সহজে একটা উদাহরণ দিলে এটা বিষয়টাকে আরও পরিষ্কার করে বোঝাতে পারবো। যেমন আমি ইতিমধ্যেই আমাদের কৃষি ব্যবস্থা সম্পর্কে বলেছি। আদিম সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে যখন আমরা আরও সভ্যতার দিকে এগিয়ে চলেছি, তখন কিন্তু কৃষি নির্ভর বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকমের অগ্রগতি ঘটেছে সেই কৃষির মধ্যেই। যেমন সেটা আমরা খুব ভালো করে যদি এক্সাম্পল দিই, একটা সময় ছিল কৃষিকাজে বিভিন্ন রকমের বলদের ব্যবহার, ঘোড়ার ব্যবহার বা মোষের ব্যবহার আমরা কিন্তু এখনও অনেক আদিবাসী সমাজ বা অনেক গ্রামগঞ্জে গেলে সেটা দেখতে পাই। কিন্তু যদি আমরা মেজর ভারতবর্ষের চাষের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সেখানে অনেক পাওয়ার টিলারের ব্যবহার এসেছে। তাহলে এই যে পাওয়ার টিলারের যে ব্যবহারটা এখানে এলো, সেটা কিন্তু ওই যে বিভিন্ন রকমের বলদ, বিভিন্ন মোষ বা এদের যে কনসেপ্ট, সেখান থেকে কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে এসেছে এরকম নয়। অর্থাৎ সেই সময় যে ব্যবস্থাটা ছিল, সেই সময় যে কৌশলগুলো করা হতো, সেগুলো বিভিন্ন কায়িক পরিশ্রমের বদলে এখানে মেশিনকে ব্যবহার করা হয়েছে। এবং কোনো একটা সংস্কৃতি, সেটা কিন্তু তার ফলে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে চেঞ্জ হয় এবং সেটা কিউমুলেটিভ চেঞ্জ হয়। তাহলে আগামী দিনে হয়তো আমরা আরও অন্য ধরনের একটা চেঞ্জ দেখতে পাবো আমাদের চাষবাসের মধ্য দিয়ে, যেটা হয়তো পাওয়ার টিলার থেকেও আরও বেশি সুবিধাজনক হবে মানুষের কাছে। এবং সবশেষ যে ফিচার্স বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কালচার ইজ ডায়নামিক। এখন কথা হচ্ছে যে সংস্কৃতি একটা গতিশীল প্রক্রিয়া। আমি ইতিমধ্যেই উদাহরণ দিয়েছি যে একটা সময় যেমন ইনভেনশন অফ হুইল সারা পৃথিবীর মানুষের অগ্রগতিকে ব্যাপকভাবে পরিবর্তন ঘটিয়েছিল, একই রকমভাবে আমরা যদি ইনফরমেশন অফ আইসিটি, ইনভেনশন অফ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা বিভিন্ন রকমের টেকনোলজিও কিন্তু ব্যাপকভাবে মানুষের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে এবং সেই পরিবর্তন আনাটাই স্বাভাবিক এবং তার বিভিন্ন রকমের প্রভাব কিন্তু সমাজের মধ্যে আমরা দেখতে পাই। যেমন তার জন্যই বলা হচ্ছে এখানে যে সংস্কৃতি হচ্ছে গতিশীল, কালচার ইজ ডায়নামিক। এখন কথা হচ্ছে যে এই যে পরিবর্তন সংস্কৃতি কখনোই একটা স্থির জায়গায় থাকে না, এটা একটা পরিবর্তন হয়। এটা আমরা ধরেই নেব যে সংস্কৃতি অলওয়েজ যে ম্যাটার অফ চেঞ্জ। এখন কথা হচ্ছে যে এই পরিবর্তন কিভাবে হয়, এই পরিবর্তন হতে গিয়ে কোনো ফ্যাক্টর কি কোনো থাকে, বা এই পরিবর্তনগুলো হলে সেটা কি মানুষের জন্য কি সেটা কতটা মঙ্গলজনক হয়, কতটা বা অনেক সময় সেটা অনেক সময় মানুষকে অনেক বিপদগামী করে। এখন কথা হচ্ছে যে এগুলো কীরকম হয়, এই সংস্কৃতি এবং পরিবর্তন, এটা একটু আলোচনার মধ্যে আমরা আনতে পারি। এবং আমরা বলতে পারি যে সাংস্কৃতিক পরিবর্তন বলতে বোঝায় সময়ের সাথে সাথে সামাজিক বিশ্বাস, আচরণ, মূল্যবোধ, ঐতিহ্য এবং বিভিন্ন নিয়মের মধ্যে যে পরিবর্তনগুলো আসে, সেগুলোই হচ্ছে সামাজিক পরিবর্তন। এবং অবশ্যই বিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিভিন্ন অতীতের সমাজ ব্যবস্থা দেখি, মানুষের ইতিহাস দেখি, তাহলে মানুষের যে অগ্রগতি, যে বিবর্তন, যে ইভলিউশন, সেখানে কিন্তু মানুষ সবসময় তার একটা প্রগ্রেস, তার একটা ডেভেলপমেন্ট এবং কি করে আরও সুন্দর জীবনযাপন করা যায়, সেই লক্ষ্যে কিন্তু মানুষ বিভিন্ন রকমের এই পরিবর্তন করে চলেছে। এখন কথা হচ্ছে যে এই পরিবর্তনের যে করতে গিয়ে যে কালচারাল যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জগুলো সবসময় একই রকমের হয় না, একই ধারায় হয় না। সেই চেঞ্জ হতে গিয়েও কিন্তু সেখানে নানান রকমের ফর্মে কিন্তু সেই চেঞ্জগুলো হয়। এই নতুন ধারণা, অনুশীলন বা দৃষ্টিভঙ্গি গ্রহণের সাথে যে বিদ্যমান সাংস্কৃতিক, অর্থাৎ যে ল্যান্ডস্কেপ যে পরিবর্তন করে, তার একটি সম্প্রদায়ের মধ্যে সামাজিক কাঠামো, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার পরিবর্তনের দিকে পরিচালিত করে। আমরা যদি এটাকে খুব ভালো করে বুঝতে চাই, যেমন বর্তমান যে সাংস্কৃতিক যে সমস্ত পরিমণ্ডল বা সাংস্কৃতিক যে সমস্ত বিষয়গুলো আছে, এটাকে যদি আমরা এক্সিস্টিং একটা কন্ডিশন হিসেবে ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা থিসিস হিসেবে ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে আইসিটির যে ইন্ট্রোডাকশানটা করা হলো, ইন্ট্রোডাকশান অফ আইসিটি, ইউজ অফ আইসিটি, সেটাকে যদি আমরা এন্টিথিসিস হিসেবে ধরি, তাহলে সেক্ষেত্রে অতীতের যে কম্পিউটার নলেজ, শুধুমাত্র যে কম্পিউটার ব্যবহার, তার সঙ্গে আইসিটির যে ব্যবহার এবং এই দুটো মিলে কিন্তু একটা সিনথেসিস আমরা দেখব, যেটা কিন্তু একটা বৃহত্তর বিষয়। আমাদের এই কালচারাল চেঞ্জটাকে বোঝার জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। যেমন আমরা যদি আরও ভালো করে বিষয়টাকে বুঝতে চাই, তাহলে দেখব যে এই যে সমস্ত কালচারাল চেঞ্জগুলো রয়েছে, সেগুলো
বর্তমান বিদ্যমান যে সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে তার সঙ্গে নতুন বিষয়গুলো যুক্ত হয়ে একটা নতুন ধারার সৃষ্টি হয়। আমরা যদি আরও ভালো করে বুঝতে চাই তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি যে রবীন্দ্রসঙ্গীত আমাদের বাঙালিদের প্রত্যেকের প্রিয়, এবং রবীন্দ্রনাথ বিভিন্ন মানুষের যে জীবনযাত্রা, মানুষের দুঃখ যন্ত্রণা, ভালোবাসা, ভালো লাগা সমস্ত দিকেই কিন্তু বিভিন্ন গান তিনি রচনা করে গেছেন। কিন্তু আমরা ইদানিংকালে দেখছি বিভিন্ন গানের যে সুর বা বিভিন্ন গানের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতিগুলো ব্যবহার হয় গানের মধ্যে, সেগুলোর অনেক পরিবর্তন কিন্তু বিভিন্ন জায়গায় ঘটানো হচ্ছে। এখন এই যে পরিবর্তনগুলো ঘটছে, আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি যে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যেমন এসরাজের ব্যবহার খুব ছিল আগে, এখন আমরা দেখছি রবীন্দ্রনাথের গানের সঙ্গে গিটারের ব্যবহার খুব হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে গিটারের ব্যবহার হলো, রবীন্দ্রনাথ নিজে যে সুর দিয়েছিলেন তার কিছুটা পরিবর্তন করে নতুন আঙ্গিকে একটা রবীন্দ্রসঙ্গীতকে আমরা শুনছি, যেটাকে আমরা আমাদের ভাষায় ফিউশন বলি। এই যে ফিউশন করে কিন্তু নতুনভাবে আমরা পেলাম, তার মানে এই নয় যে রবীন্দ্রনাথের গানের কথাগুলো পরিবর্তিত হয়ে গেছে। রবীন্দ্রনাথের গানের যে অন্তর্নিহিত যে ভাব, অন্তর্নিহিত যে অর্থ, সেটা পরিবর্তন হয়ে গেছে। সেটা হয়তো একই রকম আছে, কিন্তু আমরা শোনার ক্ষেত্রে এর একটু মডিফিকেশন করে, এর ফিউশন করে আমরা শুনছি। তাহলে এই যে পরিবর্তনটা এলো, বা আমরা যদি আরও উদাহরণ দিই, আমরা যদি বাউল গানের কথা বলি, সেই ক্ষেত্রে সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হতো তারও অনেক রকম পরিবর্তন কিন্তু আমরা এখন দেখতে পাই। কিন্তু মানুষ কিন্তু এই নতুনটাকে বর্জন করেনি, মানুষ গ্রহণ করছে এবং নতুনভাবে চিন্তাভাবনা করে এখান থেকে আবার এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে কালচারাল যে সমস্ত চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো অনেকটা সঙ্গতভাবেই এবং পরিশীলিতভাবেই কিন্তু এই চেঞ্জগুলো সবসময় আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ সাংস্কৃতিক পরিবর্তন একটি ক্রমাগত প্রক্রিয়া, যা মানব সমাজের গতিশীল প্রকৃতি এবং বিশ্বের সাথে তাদের মিথস্ক্রিয়ার প্রতিফলিত করে। এখন যদি আমরা দেখি, যেখানে আমরা বিশ্বায়নের কথা বলি, যেখানে আমরা যেখানে নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে যে সমস্ত সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, অনেক বিষয় আছে যার পরিবর্তন করিয়ে নতুন বিষয় তার সঙ্গে যুক্ত করে আমরা নিজেকে আন্তর্জাতিক মানুষ হিসেবে গড়ে তুলি, সেটাও কিন্তু বর্তমান সময়ে সেটা পরিলক্ষিত হয়, সেটা আমরা দেখতে পাই। এই যে সাংস্কৃতিক যে পরিবর্তন, সেই পরিবর্তন একটা কখনো কখনো আমরা আবার এর পরিবর্তনটাকে অনেক দ্রুত দেখি, আবার কখনো কখনো এটা হয়তো অনেক স্লোলি হয়। এখন কথা হচ্ছে যে এই পরিবর্তনকে আমরা আটকাতে পারবো না, এবং সাংস্কৃতিক পরিবর্তন একটা অবশ্যম্ভাবী ঘটনা এবং এটা হয়ে যায়। আমরা হয়তো এই পরিবর্তন কীরকম হয়, কেন হয়, এটা নিয়ে হয়তো যে বিশ্লেষণ আমরা করছি, সেখান থেকে হয়তো যদি এমন কিছু বিষয় পরিবর্তন আসে যেটা আমাদের সমাজ ব্যবস্থাকে ক্ষতির মুখে ফেলতে পারে বা ক্ষতি করতে পারে, আমাদের যে বিদ্যমান যে সমস্ত মূল্যবোধগুলো আছে, যে নীতিগুলো আছে, সেগুলোকে যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত করে, তখন কিন্তু আমাদেরকে ভাবার বিষয় রয়েছে। এবং সেই ভাবার বিষয়টা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে কিন্তু শিক্ষা। তার কারণ সংস্কৃতি শিক্ষা ছাড়া কিন্তু সঞ্চারিত হয় না। শিক্ষাই হচ্ছে সংস্কৃতি সঞ্চারণের অন্যতম মাধ্যম। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষাকে সেই দায়িত্ব নিতে হবে, বা শিক্ষা সেই দায়িত্ব নিয়ে সেরকম একটা সঞ্চারণ করবে যেখানে পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে একটা সুস্থ সমাজ যাতে বজায় থাকে। এবং এই পরিবর্তনের বিভিন্ন কারণও কিন্তু রয়েছে, সেই কারণগুলোও কিন্তু আমাদের একটু বিশ্লেষণ করা দরকার। তো সাংস্কৃতিক পরিবর্তনের যে সমস্ত ফ্যাক্টরস অফ কালচারাল চেঞ্জ, সেখানে আলোচনা করতে গিয়ে অনেকগুলো বিষয়কে আমাদেরকে আলোচনার মধ্যে আনতে হবে। যেমন প্রথমত প্রযুক্তিগত অগ্রগতি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলতে গিয়ে অলরেডি আমি এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি যে কিভাবে আইসিটি আমাদের সারা পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছে, এবং সারা পৃথিবীর যে বিশ্ব নাগরিকতার কথা বলেছি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অর্থাৎ গ্লোবাল সিটিজেনশিপের কথা বলছি আমি, সেখানে কিন্তু অন্যতম ভূমিকা নিচ্ছে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমাদের মানুষের যে জীবনযাত্রা, অর্থাৎ আমাদের একদম প্রতিদিনকার যে লড়াই, বেঁচে থাকার লড়াই, সেখানে অর্থ উপার্জন করা থেকে শুরু করে আমাদের যে সমস্ত জীবিকা, এমন কোনো জায়গা নেই যেখানে সায়েন্স এবং টেকনোলজি এবং এই অ্যাডভান্সমেন্ট তার কিন্তু ছাপ নেই, এরকম কোনো জায়গা কিন্তু নেই। এবং মানুষ ক্রমাগত এই সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে কি করে মানুষের জীবনযাত্রাকে আরও সুন্দর করা যায়, তার চেষ্টা কিন্তু অনবরত হয়ে চলেছে, এবং এটা হয়তো মানুষের এই ধারাবাহিকতা চলতেই থাকবে।
আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এবং ইতিমধ্যে আমি বিভিন্ন কৃষি সমাজ ব্যবস্থার যে অগ্রগতি সেইটা উদাহরণ দিয়েছি, আমরা যদি অর্থনৈতিক যে ব্যবস্থা বা মোড অফ ইকোনমি দেখি, সেখানেও কিন্তু আমরা খুব ভালো করে এই বিষয়টাকে পর্যালোচনা করতে পারি। যেমন প্রিমিটিভ যে অর্থনীতি, যেখানে শিকার মানে হান্টিং এর মাধ্যমে মানুষের যে জীবিকা, এবং তার পরবর্তী সময় সেখানে কাল্টিভেশন আর মোড অফ ইকোনমির একটা মানে আমরা বলতে পারি, এবং সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি দেখেছি, এবং বর্তমানে আমরা দেখছি যে প্রচুর সার্ভিস সেক্টরের ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটাকে আমরা বলতে পারি সার্ভিস ইকোনমি। এই যে অর্থনৈতিক যে ট্রান্সফরমেশন, অর্থনৈতিক যে ট্রানজিশন, এর অন্যতম ভূমিকা নিয়েছে কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এই অর্থনৈতিক যে বিপ্লব হয়ে চলেছে সেটাকে ভীষণভাবে কিন্তু ত্বরান্বিত করে চলেছে। এবং শুধু তাই নয়, মানুষের বাঁচতে গেলে মানুষকে যে লড়াই করতে হয়, সেই লড়াইটা যাতে আরও মানুষকে সহজতর হয়, মানুষ বাঁচতে গিয়ে যাতে আরও সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তার কিন্তু অনবরত প্রচেষ্টা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করে যাচ্ছে। এবং এটা অবশ্যই এই যে উদ্ভাবন করা বিভিন্ন কিছু, অবশ্যই কিন্তু এগুলো সংস্কৃতির একটা অন্যতম বিষয়। এবং তার পরবর্তীকালে যদি আমরা দেখি, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন বিশ্বায়নের কথা। এই সাংস্কৃতিক পরিমণ্ডল যে কোনো দেশের ব্যাপক একটা পরিবর্তন এসেছে এই বিশ্বায়নের ফলে। বিশ্বায়ন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে আমরা দেখব ভারতবর্ষের অর্থনীতি বিশ্বায়নের পূর্বে এবং বিশ্বায়নের পরবর্তীকালে তার একটা কিন্তু আমরা ফারাক খুব ভালো করে বুঝতে পারি। সম্ভবত 1991-90-এর পর থেকে ভারতবর্ষ এই বিশ্বায়নের নীতি গ্রহণ করেছিল। সেখানে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, যারা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাদের মূলত এই প্রচেষ্টা ছিল যে সারা পৃথিবীর যে অর্থনৈতিক যে সমস্ত মানে রিজিডিটিগুলো আছে সেগুলোকে যদি কমিয়ে দেয়া যায়, তাহলে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্ট এবং এক্সচেঞ্জ অফ লেবার, এক্সচেঞ্জ অফ হিউম্যান রিসোর্স এর মাধ্যমে প্রত্যেক দেশেই কিন্তু লাভবান হতে পারে, এরকম চিন্তাধারা থেকে এই বিশ্বায়নের ব্যবস্থাটা কিন্তু শুরু হয়েছিল। এবং আমরা দেখলাম এই বিশ্বায়নের ফলে ভারতবর্ষের সংস্কৃতিতেও কিন্তু তার একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পেলাম। যেমন প্রাথমিকভাবে যখন বিশ্বায়নের সঙ্গে আমরা চলতে শুরু করলাম, তখন দেখা গেল বিশ্বের যেহেতু বিভিন্ন রিজিডিটি, বিভিন্ন রকমের রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হলো, যার ফলে যে সমস্ত ডেভেলপ কান্ট্রিতে যে সমস্ত বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে চলে এলো, এবং আমাদের যে দেশীয় যে সমস্ত কোম্পানি বা দেশীয় যে শিল্প, তারা কিন্তু সেখানে অনেকটাই ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার ফলে আমাদের যে সমস্ত হিউম্যান রিসোর্স রয়েছে, আমাদের যে লেবার ফোর্স রয়েছে, তাদের সেই রিকোয়ার্ড স্কিল বা তাদের সেই রিকোয়ার্ড এফিসিয়েন্সি, তাদের সেই রিকোয়ার্ড নলেজ কিন্তু সে সময় তৈরি হয়নি যে তারা একজন গ্লোবাল একজন হিউম্যান রিসোর্স হিসেবে কোনো একটা কোথাও ইনভলভ হতে পারে। যার ফলে বিভিন্ন কারখানাগুলো বন্ধ হলো, বিভিন্ন রকমের মানুষের মধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হলো, এবং এই যে অনিশ্চয়তা, এটা কিন্তু মানুষের সাংস্কৃতিক পরিমণ্ডলেও কিন্তু তার একটা প্রভাব লক্ষ্য করা গেল। সেখানে মানুষের বেঁচে থাকার জন্য এই যে ব্যবস্থা, সেটা ভেঙে পড়ার ফলে মানুষের কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হলো। আমি আগেই বলেছি যে সংস্কৃতি এমন কোনো সমাজের বিষয় নেই যেটা সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, যার ফলে মানুষ একটা ক্রাইসিস বা একটা সংকটের মধ্য দিয়ে পড়লো। যেই সংকট থেকে কিন্তু মানুষকে বের করার জন্য এবং বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ নেয়ার ফলে ধীরে ধীরে আমরা বর্তমান সময়ে যদি দেখি, তাহলে ভারতবর্ষ কিন্তু সেই জায়গা কাটিয়ে উঠেছে, এবং ভারতবর্ষের অর্থনীতি বর্তমানে কিন্তু বিশ্বের অনেক দেশের অর্থনীতির থেকে অনেক ভালো, এবং সেখানে একটা বিশ্বমানের অর্থনীতি হিসেবে একটা দেশকে আত্মপ্রকাশ করতে গেলে তার যে লেবার ফোর্স, তার যে হিউম্যান রিসোর্স, তার যে টেকনোলজি, তার যে অ্যাডভান্সমেন্ট, তার সায়েন্স, সেটা যেভাবে স্ট্যান্ডার্ড হওয়া দরকার, সেরকম একটা জায়গায় কিন্তু ভারতবর্ষ রিস্ক করছে। যার ফলে ভারতবর্ষের মানুষের বিদেশের বাজারে কাজ করার ক্ষেত্রে বা বিদেশের বাজারে সাংস্কৃতিক যে এক্সপানশন, সেটা কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। এই সিনেমার বা বিনোদনের জগৎ যদি আমরা দেখি, তাহলে দেখব যে ভারতীয় যে সংস্কৃতি, যে গান বাজনা, সেগুলো যখন সিনেমার মাধ্যমে
বিদেশের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়, বিদেশের বিভিন্ন জায়গায় যখন সেগুলো দেখানো হয় বা সেখানে যখন এগুলোর যখন বিভিন্ন রকমভাবে মানুষের মধ্যে যখন অ্যাকসেপ্টেন্স তৈরি করে, সেখান থেকে কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিকগতভাবে লাভবান হয়। এবং এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ কিন্তু ইনভলভ হয়ে একটা ভালো তাদের উপার্জনের একটা ভালো জায়গা কিন্তু তারা তৈরি করতে পেরেছে। এবং এটা কিন্তু বিশ্বায়নের ফলে এই যে উন্মুক্ত বাজার তৈরি হয়েছিল, তার ফলে কিন্তু এটাও ভারতবর্ষ কিন্তু অ্যাচিভ করেছে। এই যে সাংস্কৃতিক যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিভাবে বিদেশের সঙ্গে সম্পর্কিত বা কিভাবে সেগুলো বিদেশের বাজারের সাথে সম্পর্কিত, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সাউথ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা দেখি, তাহলে আমরা সেখানেও দেখব যে কালচারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে নিয়েছিল। সাউথ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা একটা সময় যদি 70-এর দশক আমরা দেখি, খুব ভালো কিন্তু ছিল না। সেখানকার সরকার ভেবেছিল যে সাংস্কৃতিকগতভাবে যদি তারা শক্তিশালী হতে পারে, তারা যদি সাংস্কৃতিকগতভাবে নিজেদেরকে উন্নত করতে পারে, তাহলে সেখান থেকেও কিন্তু তাদের অর্থনীতি ভালো হতে পারে। এবং সেই অর্থনীতি কিন্তু ভালো হয়েছে এবং তারা সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন রকমের যে চলচ্চিত্র যে ব্যবসা বাণিজ্য, সেগুলোতে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করে এবং সেখান থেকে তারা অনেক রিটার্ন পায়। আজকে কিন্তু সাউথ কোরিয়া সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু তারা করেছে। এবং আমি যদি বর্তমান সময়ের নিরিখে দেখি, অর্থাৎ গ্লোবালাইজেশনের ফলে সংস্কৃতি এবং অর্থনীতি কিভাবে সম্পর্কিত, তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো যে এখন যে বিভিন্ন দেশ তাদের এই বিভিন্ন রকমের যে বিভিন্ন সিরিজ বা সিরিয়াল বা বিভিন্ন রকমের মুভি, তার সাহায্যে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে এবং তাদের এই উপার্জনের ফলে তাদের দেশের অর্থনীতি কিন্তু শক্তিশালী হয়। তাহলে এই সংস্কৃতির বিচরণ শুধুমাত্র বিনোদন বা শুধুমাত্র কয়েকটা বিষয়ের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু সবকটা বিষয়ের মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই মানুষের যত বিচরণ ক্ষেত্র রয়েছে সমাজের মধ্যে, সব কিছুর মধ্যেই কিন্তু সংস্কৃতির ছাপ আমরা দেখতে পাই, যেটা আমি গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে উদাহরণের মধ্যে আমি রাখতে পারলাম। বা এই গ্লোবালাইজেশনের ফলে এর যদি আমরা আরও দেখি যে আমাদের ভারতবর্ষের অনেক কৃষিজাত পণ্য, যেটা লোকালি তার খুব রেনাউন্ড, তার খুব একটা ফেমাস বা বিখ্যাত, এবং সেটা গ্লোবালাইজেশন হওয়ার ফলে সেটা বিদেশের বাজারেও কিন্তু একটা জায়গা তৈরি করতে পেরেছে। ভারতবর্ষের অনেক চাল, অনেক ফল, অনেক শস্য, সেগুলো কিন্তু বিদেশের বাজারে ভালো রকমের একটা বাজার করতে পেরেছে এবং এটাও কিন্তু সংস্কৃতির একটা অন্যতম বিষয়। এবং থার্ড যে বিষয়টা নিয়ে আমি আজকে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যে সোশ্যাল মুভমেন্টস। সোশ্যাল মুভমেন্টসের সঙ্গে কালচারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ কালচারাল চেঞ্জ ঘটাতে গেলে সোশ্যাল মুভমেন্টও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। তার বিভিন্ন প্রেক্ষাপট বা পৃথিবীর কিছু বিখ্যাত ঘটনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সেখান থেকে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেতে পারি। যেমন সোশ্যাল মুভমেন্টস হিসাবে যদি আমরা পৃথিবীর বিখ্যাত যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছে সেগুলো যদি দেখি, যেমন হচ্ছে সোভিয়েত ইউনিয়নে যে বিপ্লব হয়েছিল 1917 সালে, এবং সেই সোভিয়েত ইউনিয়ন বিপ্লবের ফলে নতুন একটা শাসন ব্যবস্থা বা যে কমিউনিস্ট শাসন সেখানে চালু হয়েছিল, এবং তার ফলে মানুষের সংস্কৃতি, মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন কিন্তু সে সময় এসেছিল। এবং তাদের বিভিন্ন রকমের আন্তর্জাতিক মহলে তাদের যে খ্যাতি, তাদের যে উদ্ভাবনী বিভিন্ন রকমের প্রচেষ্টা, সেগুলো কিন্তু পৃথিবীতে খুব উল্লেখযোগ্যভাবে একটা জায়গা করেছিল। এবং সেটা যদি আমরা পৃথিবীর অন্যান্য সোশ্যাল মুভমেন্টকে দেখি, যেমন আমরা ভারতবর্ষের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যেমন অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনে বিভিন্ন রকমের গান্ধীজির নেতৃত্বে বিভিন্ন জিনিসকে বর্জন করা এবং আমাদের দেশীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর নির্ভর করে আন্দোলনটা অনেক শক্তিশালী হয়েছিল এবং নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যে সমস্ত প্রোডাক্ট, সেগুলোকে আরও মানুষের মধ্যে ব্যবহার করানোর যে বিভিন্ন রকমের প্রসার সে সময় ঘটেছিল। এবং সেই অসহযোগ আন্দোলন কিন্তু স্বাধীনতা প্রাপ্তিতে ভারতবর্ষের অন্যতম একটা ভূমিকা রেখেছিল। তাহলে আরও পৃথিবীতে এরকম অনেক সোশ্যাল মুভমেন্ট হয়েছে, যে সোশ্যাল মুভমেন্টের ফলে মানুষের সাংস্কৃতিক অনেক পরিবর্তন ঘটেছে। যেমন আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন আমাদের পাশের দেশ যেটা বাংলাদেশ হয়েছে 1971 সালে, যেটা একসময় 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির পরে আরেকটা নতুন দেশ হয়েছিল পাকিস্তান। এবং সেই পাকিস্তানের যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে সাংস্কৃতিক, সেটা কিন্তু আলাদা রকমের ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক চেয়েছিলেন যে তারা পশ্চিম পাকিস্তানের সংস্কৃতিকে ফলো করবে, পূর্ব পাকিস্তানের মানুষরা,
ভাষা ফলো করবে, কিন্তু সেটা কিন্তু তারা মেনে নেয়নি এবং সেখান থেকেই একটা সোশ্যাল মুভমেন্ট তৈরি হয়েছিল, যেটা আমরা যেই মুভমেন্টটাকে আমরা জানি মুক্তিযুদ্ধ হিসেবে। সেই মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত করে এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি ভাষা সেটাকে আরও সুন্দর করে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এখন বাংলাদেশ আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, তারা অনেক বাংলা সফটওয়্যার তৈরি করেছে, যেটা অনেক বিদেশের মাটিতে এই বাংলাদেশের এই সফটওয়্যারে বাংলার ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। কোনো একটা মানুষ তার যে সংস্কৃতি সেটাতে যদি আঘাত হয়, সেখান থেকে একটা মুভমেন্ট হতে পারে এবং সেই মুভমেন্ট কীভাবে একটা সুস্থ সংস্কৃতি বজায় থাকে এবং সেই সংস্কৃতিকে আরও উত্তরণ ঘটায়, তার এই সোশ্যাল মুভমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাই। এবং লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে আমার এখানে, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক শিফটস, জনসংখ্যার স্থানান্তরণ। এখন কথা হচ্ছে যে এই জনসংখ্যার স্থানান্তরণের সঙ্গে সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিবর্তন, এটা উল্লেখযোগ্য একটা ঘটনা এবং গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ কোনো অঞ্চলের মানুষ যখন কোনো একটা অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে, সেখানকার সংস্কৃতিকে তাই গ্রহণ করতে হয়, আর না হয় তার সংস্কৃতি সেখানকার মানুষরা গ্রহণ করে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এটাকেও যদি ভালো করে আমরা বুঝতে চাই, আমরা যদি পৃথিবীর বিভিন্ন রকমের মানে খুব মেজর যে সমস্ত ডেমোগ্রাফিক শিফটিংগুলো হয়েছে সেগুলোকে যদি পর্যালোচনা করি, তাহলে এটা খুব ভালো করে আমরা বুঝতে পারবো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষ যারা মানে হিন্দু ধর্মে বিশ্বাসী তারা ভারতবর্ষে চলে এলো এবং যারা মুসলিম ধর্মের মানুষ তারা পাকিস্তানে চলে গেল এবং তারা এতদিন ধরে যে একটা সংস্কৃতির মধ্য দিয়ে ছিল, সেই সংস্কৃতির নতুন দেশে এসে কিন্তু আরেকটা সংস্কৃতি তাদের মধ্যে আমরা দেখতে পেলাম। এবং এই যে ডেমোগ্রাফিক শিফট সেটা বিভিন্ন কারণে হতে পারে। একটা যেমন বিভিন্ন যুদ্ধের কারণে হতে পারে, একটা হতে পারে যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, যেমন কোথাও একটা ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হলো, ভূমিকম্প হয়ে যাওয়ার পরে তাদের যে অঞ্চল তাদের যে এলাকা সেটা হয়তো বাসযোগ্য আর থাকলো না, তখন কিন্তু তারা অন্য একটা অঞ্চলে গিয়ে বসবাস শুরু করবে এবং সেখানকার যে সংস্কৃতি তারা গ্রহণ করবে অথবা তাদের সংস্কৃতি সেখানকার মানুষরা গ্রহণ করবে। এভাবে সংস্কৃতির একটা সংমিশ্রণে হয়ে একটা নতুন ধারার সৃষ্টি হবে এবং সেখান থেকে কিন্তু সংস্কৃতির চেঞ্জটা খুব ভালো বোঝা যায়। তাহলে এই যে পরিবর্তনটা সেটা অনেক সময় একটা দুটো প্রসেসের মধ্য দিয়ে হয়, কখনো আমরা সেটাকে বলি এনকালচারেশন এবং কখনো আমরা সেটাকে বলি একালচারেশন। তো এখন আমি মোটামুটি এরপরে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সাংস্কৃতিক শূন্যতা। এই সাংস্কৃতিক শূন্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যে কোনো সমাজ ব্যবস্থার সম্পর্কে বা সংস্কৃতি সম্পর্কে যখন আমরা পর্যালোচনা করি, তখন এই সাংস্কৃতিক শূন্যতা বা কালচারাল ল্যাগ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এই সাংস্কৃতিক ব্যবধানও বলতে পারি বা সাংস্কৃতিক শূন্যতা বলতে পারি, এই কথাটির যিনি প্রথম আনয়ন করলেন তিনি হলেন ডব্লিউ.বি. অকবার্ন। অকবার্ন এই বিষয়টা নিয়ে প্রথম তিনি এটাকে এনেছিলেন, এই কনসেপ্টটা কালচারাল ল্যাগ। এবং এই কালচারাল ল্যাগ মানে হচ্ছে একটা সাংস্কৃতিক শূন্যতা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এখানে কিন্তু যে বিষয়টা এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এখানে কালচারের মেটেরিয়ালিস্টিক এবং নন মেটেরিয়ালিস্টিক যে আসপেক্ট, অর্থাৎ যে কগনিটিভ আসপেক্ট এবং যে মেটেরিয়ালিস্টিক আসপেক্টস, তার মধ্যে একটা দ্বন্দ্বের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যে কোনো সংস্কৃতিতে যে মেটেরিয়াল যে আসপেক্টসগুলো আছে কালচারের, সেগুলো খুব দ্রুত পরিবর্তন হয় এবং যে সমস্ত যে কগনিটিভ কালচারের কথা বললাম বা নর্মেটিভ ভিউ অফ কালচার যদি বলি আমরা, সেগুলোর পরিবর্তন খুব দ্রুত হয় না, সেটা খুব ধীরে ধীরে হয়। তাহলে এই যে নন মেটেরিয়ালিস্টিক আসপেক্টস অফ কালচার, কগনিটিভ আসপেক্টস অফ কালচার এবং মেটেরিয়ালিস্টিক আসপেক্টস অফ কালচার, এই ব্যবধান বুঝতে গেলে এই বিষয়গুলো আমাদের একটু বোঝা দরকার। যদি আমি নন মেটেরিয়ালিস্টিক আসপেক্টস অফ কালচার দেখি, তাহলে কি আসতে পারে? সেখানে যে কালচারের যে সমস্ত ইম্পর্টেন্ট কম্পোনেন্টগুলো রয়েছে, যেমন হচ্ছে বিলিফ, মোরালিটি, ভ্যালুজ, এগুলো সবই হচ্ছে নন মেটেরিয়ালিস্টিক আসপেক্টস অফ কালচার। তার পাশাপাশি আমরা যদি বিভিন্ন রকমের যেই মেটেরিয়ালিস্টিক আসপেক্টস দেখি, অর্থাৎ ঘর বাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান, যেগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই, যার অস্তিত্ব আমরা দেখতে পাই, সেগুলো খুব দ্রুত পরিবর্তন হয় এবং যার ফলে এবং মেটেরিয়ালিস্টিক কালচার অনেক অ্যাডভান্স যায় এবং অ্যাডভান্স চলে, যার ফলে নন মেটেরিয়ালিস্টিক কালচার কিন্তু তার সঙ্গে অ্যাডপার যেতে পারে না, যার ফলে দুটোর মধ্যে একটা মিসম্যাচ বা একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। এই ভারসাম্যহীনতার ফলে সমাজের মধ্যে বিভিন্ন রকমের ক্রাইসিস তৈরি হয়। এখন কথা হচ্ছে যে সাংস্কৃতিক বিভিন্ন এলিমেন্টস বা উপাদান রয়েছে, যে উপাদানগুলো জনসন খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যেমন হচ্ছে যে
cognitive elements, beliefs, values, symbols, language, focus, modes, all these are the most important components of culture. এই কম্পোনেন্টগুলোর মধ্য দিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে এবং মানুষের যে জীবন যাপন প্রক্রিয়া সেটা চলতে থাকে। যেমন এখানে দু একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখব, যেমন হচ্ছে বিলিফ। আমরা যদি দুর্খেইমের কথা বলি, দুর্খেইম বলেছেন যে সোসাইটিতে মানুষের মানে রিলিজিয়ান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে কোনো একটা গাছ বা যেটাকে আমরা টোটেম বলছি সেটাকে কেন্দ্র করে, সেটাকে বিশ্বাস করে মানুষের একটা মানে মানুষ এক জায়গায় মানে ইউনাইটেড হয়েছে এবং সেখান থেকে একটা মতাদর্শ তৈরি হয়েছে। যে মতাদর্শটা একটা সোসাইটিকে নিয়ন্ত্রণ করা, একটা সোসাইটির পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি এখনও কোনো আদিবাসী সমাজ ব্যবস্থা দেখি, সেখানে গিয়ে হয়তো দেখব যে কোনো একটা গাছকে যখন তারা টোটেম হিসেবে দেখছে, এটা কিন্তু তাদের একটা বিলিফ। অর্থাৎ গাছ একটা প্রাকৃতিক একটা উপাদান যেটা মানুষকে অক্সিজেন দেয় এবং এটার প্রতি মানুষের একটা ভ্যালুজ বা মূল্যবোধ থাকা দরকার। এবং এই যে বিলিফ সিস্টেমটা সমাজের বা সংস্কৃতির মধ্যে ধীরে ধীরে তৈরি হয়েছে, হওয়ার ফলে মানুষ বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে বিশ্বাস করে তারা সেটাকে রেসপেক্ট করছে, পুজো করছে। তার কিন্তু অনেক ভালো দিক আছে, কারণ এই প্রাকৃতিক উপাদানগুলো মানুষের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা আমরা যদি বিভিন্ন রকমের ধর্মীয় বিলিফের কথা বলি, সেখানে মানুষ বিভিন্ন ধর্মীয় মতাদর্শে বিশ্বাস করে এবং সেখানেও বিভিন্ন রকমের প্রেসক্রিপশন সোশ্যালি দেয়া হয়, মানুষকে কালচারালি দেয়া হয়, যাতে করে মানুষ একটা বিশৃঙ্খল না হয়ে একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে। এবং এই যে ল্যাঙ্গুয়েজ, ভাষা, সংস্কৃতির ক্ষেত্রে ভাষাটাকে আমরা বলতে পারি ভাষা হচ্ছে একটা মাধ্যম। অর্থাৎ সংস্কৃতির ট্রান্সমিশন বা ট্রানজিশন যদি করতে হয় তাহলে কখনোই ভাষা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। ভাষা হচ্ছে ভেহিকেল অফ কালচারস আমরা বলতে পারি। যে কোনো সমাজের জন্য, যে কোনো সমাজ ব্যবস্থার যে সংস্কৃতি, তার যে ট্রান্সমিশন, তার যে ট্রানজিশন, এই একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, একটা মানে অর্থাৎ ফিউচারের জন্য ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেক ক্রাইসিস লক্ষ্য করছি, যে ক্রাইসিসের ফলে পৃথিবীতে অনেক ভাষা হারিয়ে যাচ্ছে, যার ফলে অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তাই আজকে শিক্ষার অন্যতম ভূমিকা হওয়া উচিত এই সংস্কৃতিগুলোকে কি করে প্রিজার্ভ করা যায়, কি করে এগুলোকে রক্ষা করা যায়। সেই জন্য সংস্কৃতির বিভিন্ন রকমের ফাংশনের মধ্য দিয়ে এই যে ক্রাইসিস, যেটা কালচারাল ল্যাগের ফলে হলো, যেটা সাংস্কৃতিক বিভিন্ন বিষয় হারিয়ে যাওয়ার ফলে হলো, এই বিষয়গুলো বিভিন্ন ফাংশনস অফ কালচারের মধ্যে, আলোচনার মধ্যে আমরা তুলে ধরবো এবং সেখানে কমিউনিকেশান, পারসেপশান, আইডেন্টিটি, ভ্যালু সিস্টেম, মোটিভেশান, স্ট্র্যাটিফিকেশান, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ কালচার, যেগুলো আমাদের শিক্ষা, এগুলো নিয়ে চর্চা হওয়া দরকার এবং শিক্ষার মাধ্যমে এই বিষয়গুলোকে তুলে ধরা দরকার। এখন কথা হচ্ছে যে এই সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ কালচার অর সোশ্যাল ফাউন্ডেশন অফ কালচার, সাংস্কৃতিক সামাজিক ভিত্তি, অর্থাৎ এতক্ষণ ধরে আমি যে আলোচনাটা করেছি সেখানে অন্যতম সংস্কৃতির ভিত্তি হলো সমাজ। আমি সেই জন্যই বলেছি কালচার ইজ সোশ্যাল, কারণ সমাজই যদি না থাকে তাহলে সংস্কৃতি কোথায় থাকবে? আর যদি সমাজ থাকে তার জন্য একটা সুস্থ সংস্কৃতি দরকার। তাই সংস্কৃতির সামাজিক ভিত্তি, একটি সমাজের মধ্যে লোকেরা কিভাবে যোগাযোগ করে, নিজেদেরকে সংগঠিত করে এবং তার ভাষা, তার নিয়মকানুন, তার রীতিনীতি, তার প্রতিষ্ঠান, এই যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এবং সেই বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বিভিন্ন রকমের ভূমিকা গ্রহণ করে চলেছে। তাই সামাজিক ভিত্তি হিসেবে সাংস্কৃতিক বিভিন্ন উপাদানগুলো গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশনস, নর্মস অ্যান্ড ভ্যালুজ, কাস্টমস অ্যান্ড রিচুয়ালস, সোশ্যাল রুলস, সোশ্যালাইজেশান, কালচার অ্যান্ড ডাইভার্সিটি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন সামাজিক যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা বিভিন্ন ভূমিকা নিয়ে চলেছে যে কী করে বিভিন্ন সংস্কৃতিকে বাঁচিয়ে মানুষকে সুস্থভাবে তার সংস্কৃতির মধ্যে বেঁচে থাকার ব্যবস্থা করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো, রেড ক্রস, বিভিন্ন কমিউনিটি ফাউন্ডেশন, বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বিভিন্ন রকমের রিসার্চ ইনস্টিটিউশন, তারা বিভিন্ন রকমের এই ভূমিকাগুলো নিয়ে চলেছে যাতে করে মানুষ তার নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়েই সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারে। আমি আমার এই টোটাল যে আজকে আলোচনা, তার মধ্যে আমরা বলতে পারি যে সংস্কৃতি এবং শিক্ষা দুটোই হচ্ছে ভীষণভাবে সম্পর্কিত এবং সেখানে সংস্কৃতির অন্যতম বাহক হিসেবে ভাষা যেমনি কাজ করে এবং সেখানে শিক্ষাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষার মাধ্যমে একটা সাংস্কৃতিক যে উপাদানগুলো সেগুলো
অন্য যে সমস্ত জেনারেশন আছে, মানে আমাদের পরবর্তী যে জেনারেশন আছে সেই জেনারেশনের কাছে কিন্তু সেগুলো স্থানান্তরিত করা হয়, তার ট্রান্সফরমেশন করা হয়, তার ট্রানজিশন হয়। সেই জন্য এই ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতি ভীষণভাবে সম্পর্কিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আলোচনাটা করেছি সেটার একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আমরা যদি গোটা বিষয়টা কিছু কথার মধ্য দিয়ে আবার একটা তার সামারি করার চেষ্টা করি বা কনক্লুশন করার চেষ্টা করি, তাহলে এটা দাঁড়ায় যে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি নেচার কেমন, সংস্কৃতি অর্থ কী, এর কনসেপ্টটা কেমন, এবং সংস্কৃতির বিভিন্ন রকমের ফিচার্সগুলো কী কী রয়েছে, সেই ফিচার্সগুলো আলোচনা করতে গিয়ে আমি বিভিন্ন রকমের আঙ্গিকে আলোচনা করেছি। যেমন কালচার ইজ সোশ্যাল, কালচার একটা ডায়নামিক প্রসেস, কালচার একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা কখনোই একটা জায়গায় স্থির থাকে না, তাই একটা জায়গা থেকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিটেড হয়। এবং একটা আইডিয়েশনাল বিষয়ের কথা বলেছি, অর্থাৎ একটা আইডিয়াল টাইপ যেমন সোসাইটি আমরা গড়ে তুলতে চাই, সেখানে কিন্তু সোসাইটির সংস্কৃতিও একটা আইডিয়াল সংস্কৃতি হিসাবে আমরা গান্ধীজির কথা বলেছি, স্বামী বিবেকানন্দের কথা বলেছি, রবীন্দ্রনাথের কথা বলেছি। অর্থাৎ তারা সংস্কৃতি সম্পর্কেও কিন্তু বিভিন্ন রকমের আইডিয়া বা বিভিন্ন রকমের আইডিয়াল টাইপ তারা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, যাতে করে একটা সুস্থ সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারি। এবং তার পাশাপাশি আজকে এখানে আলোচনা করা হয়েছে যে সোসাইটিতে সংস্কৃতি কিভাবে চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জ হতে গিয়ে তার বিভিন্ন রকমের ফ্যাক্টরসগুলো কী রয়েছে। সেই ফ্যাক্টরসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং গ্লোবালাইজেশন, কিভাবে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে তার একটা প্রভাব ফেলেছে, কিভাবে পরিবর্তন হচ্ছে, সেগুলোর বিভিন্ন এক্সাম্পল আমরা দিয়েছি। যে বিভিন্ন আমাদের দেশীয় কারখানা বন্ধ হয়ে যায় এবং সেখানে বিভিন্ন রকমের ক্রাইসিস তৈরি হয়, সেটাও কিন্তু সংস্কৃতির একটা অন্যতম পার্ট। এবং সেখানে বিভিন্ন রকমের সোশ্যাল মুভমেন্টের ফলে যে পরিবর্তনগুলো আসে তারও একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এবং এখানে আজকের আলোচনার মধ্যে আমি বলেছি যে কালচারাল ল্যাগ দ্যাট ওয়াজ গিভেন বাই অকবার্নের যে কালচারাল ল্যাগ, সেখানে মেটেরিয়ালিস্টিক কালচার এবং নন মেটেরিয়ালিস্টিক কালচারের মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়, যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, সেটাও আলোচনার মধ্যে এখানে রাখা হয়েছে। এবং কালচারের বিভিন্ন এলিমেন্টের কথা আমি বলেছি, যেমন হচ্ছে বিলিফ, যেখানে হচ্ছে ফোকোয়েজ, মোর্স, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ কীভাবে ভূমিকা গ্রহণ করে। সেখানে আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে ল্যাঙ্গুয়েজ একটা কালচারের মিডিয়াম হিসেবে কাজ করে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ কনসিডার্ড অ্যাজ এ ভেহিকেল অফ কালচার। এবং সেখানে এই আলোচনার মধ্য দিয়ে কালচারের ফাংশন কেমন হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কথা বলতে গিয়ে আমি একটা কালচারাল ক্রাইসিসের কথা বলেছি। অর্থাৎ পৃথিবীতে অনেক কালচার শেষ হয়ে যাচ্ছে, অনেক ভাষা শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের যারা খুব বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে যারা ভীষণভাবে সংখ্যায় তারা অনেক বেশি, তাদের ভাষার প্রভাব অনেক বেশি, যার ফলে অনেক ছোট ছোট জনগোষ্ঠী তাদের সংস্কৃতি এবং ভাষা আজকে অনেক ক্রাইসিসের মধ্যে রয়েছে, তাদের সেগুলো হারিয়ে যাচ্ছে। এবং সেগুলোকে তাদের সংস্কৃতি নিয়ে যদি তাদের বাঁচতে হয়, তাদের ভাষাটাকে যদি রক্ষা করতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকমের সামাজিক সংস্থা কাজ করছে। তার মধ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করে চলেছে ইউনিসেফ, ইউনেস্কো, ইউএন, রেড ক্রস, এবং সারা পৃথিবীতে বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন এনজিও, গভর্নমেন্টের বিভিন্ন রকমের অর্গানাইজেশন তারা কাজ করে চলেছে, যাতে করে প্রত্যেক মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের নিজস্ব যে সাংস্কৃতিক ধারা, সেটা নিয়েই যাতে তারা বসবাস করতে পারে। তারা সেখানে তাদের যে নিজস্ব ভাষার মাধ্যমে যাতে তাদের সাংস্কৃতিক পর্যালোচনা হতে পারে, তাদের ভাষার মাধ্যমে যেন তাদের সাংস্কৃতিক ট্রান্সফরমেশন হতে পারে, সঞ্চারণ হতে পারে পরবর্তী জেনারেশনের কাছে, সেটার ব্যবস্থা করা। সেখানে কিন্তু শিক্ষার ভূমিকা এবং শিক্ষার গুরুত্বের কথা কিন্তু এখানে আমি আলোচনা করেছি। অর্থাৎ শিক্ষার যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, যেমন কারিকুলাম, যে ল্যাঙ্গুয়েজ, তার যে ইনস্ট্রাকশন, তার যে প্যাডাগোগি, অর্থাৎ এন্টায়ার বিষয়গুলো ইট শুড বি কালচারালি সেন্সিটিভ। যদি আমরা কোনো বিভিন্ন ছোট ছোট যে সমস্ত জনগোষ্ঠী, তাদের যে সংস্কৃতি, তাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তাদের যে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলো, সেগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো প্রিজার্ভ করতে চাই, ট্রান্সমিশন করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে ফর্মাল এডুকেশন, সেই ফর্মাল এডুকেশনে কালচারালি আমাদের সেন্সিটিভ হওয়াটা দরকার। অর্থাৎ কালচারের ইম্পর্টেন্সটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এই বিভিন্ন রকমের টেকনিক্স বা বিভিন্ন রকমের যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে এডুকেশনের, সেগুলোতে চিন্তাভাবনা করতে হবে, যাতে করে প্রত্যেক জনগোষ্ঠী তাদের যে সংস্কৃতি, তাদের যে কৃষ্টি, তাদের আচার আচরণ, তাদের যে বিশ্বাস,
সেগুলো তাদের শিক্ষার মধ্য দিয়ে তাদের একটা রিফ্লেকশন হয়, তারা যাতে সেখানে সেভাবে শিখতে পারে, শিক্ষা সেই দায়িত্ব গ্রহণ করবে এবং কালচারাল প্রিজার্ভেশনের ক্ষেত্রে, ট্রান্সমিশনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা গ্রহণ করবে। এইটুকু আলোচনার মধ্য দিয়ে আমি আজকে আমার এই অডিও ভিজুয়াল যে লেকচার সেটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পে একজন রিসোর্স পারসন হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই।